মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে। স্পিকার, তার গুমের পর যখন আমি লাশ হাতে পাই তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। মোহাম্মদ সানজিদা ইয়াসমিন, মহিলা আসন 31, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে আমাকে প্রথমবারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে, একই সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে একটি সার্বজনীন এবং জনকল্যাণমুখী বাজেট উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, 26-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দৃষ্টিপাত করলে দেখা যায় 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনা করা হয়েছে। এবারের বাজেটে আওয়ামী জোট সরকারের মতো কোনো মেগা প্রকল্পের প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়নি, বরং মানুষের মৌলিক অধিকার, দৈনন্দিন স্বস্তি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতি নজর লক্ষ্য করা গেছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। সরকার আগামী অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে কেবল আয় ব্যয়ের হিসাব হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যাবে না। এটি একদিকে যেমন বর্তমান সংকট মোকাবেলার একটি নীতিগত কৌশল, তেমনি অন্যদিকে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার একটি দীর্ঘমেয়াদী রূপরেখা। মাননীয় স্পিকার, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বর্তমান পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত কয়েক বছরে খাদ্য মূল্যস্ফীতির সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এই বাস্তবতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ নিঃসন্দেহে এই বাজেটে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তৃতি নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা করবে বলে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর হ্রাস করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। চাল, গম, শিশু খাদ্য, মশলা, খেজুর, কীটনাশক ঔষধ, ক্যান্সারের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, শিল্পের কাঁচামাল, সৌর বিদ্যুৎ উপকরণ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পণ্য সহ বহু প্রয়োজনীয় পণ্যের উপর কর ও শুল্ক হ্রাস করা হয়েছে।
অর্থাৎ সরকারের নীতি কেবল রাজস্ব আহরণ নয়, বরং ভোক্তার ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের দিকেও নজর রয়েছে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের অর্থনীতির সামনে তিনটি বড় বাস্তবতা। প্রথমত মূল্যস্ফীতি, দ্বিতীয়ত কর্মসংস্থান এবং তৃতীয়ত বিনিয়োগ। মাননীয় স্পিকার, যদি আমরা এই তিনটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারি তবে এই বাজেট সফল হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা নির্ভর শিক্ষাই কর্মসংস্থানের প্রধান ভিত্তি। শিল্প, প্রযুক্তি, কৃষি এবং সেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে কারিগর ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশের জনমিতিক সুবিধা বাস্তব অর্থনৈতিক সুফলে পরিণত হতে পারে। এ কারণে শিক্ষা খাতে ব্যয়কে ব্যয় নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে যারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই বাজেটে ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ব্যাধির সহায়তা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা 65,000-এ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এবং এককালীন আর্থিক সহায়তার পরিমাণ 50,000 থেকে 1 লক্ষ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সাথে ধন্যবাদও জানাই 8টি নতুন ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য। এই বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে লাখ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হবে এবং নতুন ধরনের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি শেষ করেছেন তো? আপনি 1 মিনিটে শেষ, আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, একজন শিক্ষার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, একজন নারী নিরাপত্তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং একজন প্রবীণ সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা পাবেন, একজন উদ্যোক্তা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাবেন। এই বাজেটকে আমি শুধু আয় ব্যয়ের দলিল হিসেবে দেখি না, আমি এটিকে দেখি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, উৎপাদনমুখী এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশের পরিকল্পনা হিসেবে। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আমার এলাকার রাস্তাঘাট ও আমার জেলা নাটোর নিয়ে 1 মিনিট কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমার নিজ গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত পাকা নেই। এবার ঈদে বাড়ি যেতে সমস্যা হয়েছে এবং কাদা রাস্তার জন্য অনেকটা হেঁটেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আরও একটি দাবি জানাচ্ছি, নাটোর শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে। নাটোরের পাশে সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোর জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নাটোর জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসন 14
আপনার সময় 8 মিনিট। সাবিরা সুলতানা, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি স্মরণ করছি বিগত 17 বছর গুম ও খুনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, যেখানে আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম অন্যতম। মাননীয় স্পিকার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠিকুরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। মাননীয় স্পিকার, তার গুমের পর যখন আমি লাশ হাতে পাই তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি কি করব, 3টি ছোট এতিম শিশুকে নিয়ে আমি দিকবিদিক হারিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজ যে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ 17 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে আমার স্বামী অন্যতম ছিলেন। মাননীয় স্পিকার, আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। মাননীয় স্পিকার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, তারপরে আমি দেখেছি 2টি এতিম শিশুকে নিয়ে তিনি কিভাবে দেশের হাল ধরেছিলেন। মাননীয় স্পিকার, চলার পথে সাহস জুগিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি 2014 সালে ঠিকুরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঠিকুরগাছা উপজেলা বিএনপির সভাপতিও আছি। মাননীয় স্পিকার, গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটি যুগোপযোগী বাজেট উপস্থাপনের জন্য। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক অর্থনীতি চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আলোচনা করতে হলে এই স্বল্প সময়ে সম্ভব নয়। আমি 2-1টি বিষয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাজেট সব সময় ঘাটতি বাজেটই হয়। কিছু লক্ষ্যমাত্রা নিয়ে ঘাটতি বাজেট করা হয়, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, মন্দা মোকাবেলা ইত্যাদি। এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে এই ঘাটতি বাজেট থেকে বের হয়ে আসতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আমি যদি পিছনে তাকাই, 2005-06 অর্থ বছরে বিএনপি সরকারের শেষ অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.90%, যেটি 2023-24 অর্থ বছরে অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের শেষ সময় ছিল 4.055%। হঠাৎ করে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি অতীতেও চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করছে। তাই 2026-27 অর্থ বছরে বাজেটে 3.60% প্রস্তাব করা হয়েছে। আমি প্রত্যাশা করি সরকার সেই টার্গেট পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি, যা জিডিপির 2%। শিক্ষা খাতে সবসময় বাজেট ছিল অপ্রতুল।
অর্থের হিসাবে সেটি ক্রমান্বয়ে বাড়লেও জিডিপির অনুপাতে 1.5% মধ্যে স্থবির ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বরাদ্দকে জিডিপির 2% উন্নীত করার সাহসী প্রস্তাব করেছেন। এটি নিঃসন্দেহে দক্ষ মানব সম্পদ তৈরির পথকে সুগম করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি বাজেট আলোচনায় এমনকি ফ্যাসিস্ট আমলেও সরকারি বিরোধী দল এবং সুশীল সমাজ থেকে শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি তোলা হয়, কিন্তু আমাদের আজকের বিরোধী দল সেটা চান না। বিরোধী দলের একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, শিক্ষায় বাজেট এত কেন এবং এত টাকা কোথায় কিভাবে খরচ হবে? আমি বিনয়ের সাথে ওনাকে বলবো, আপনাকে বাজেট ডকুমেন্টের একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ভিতরে বইগুলো মনোযোগ দিয়ে পড়বেন আশা করি, সেখানেই সব কিছু লিপিবদ্ধ করা আছে। কিন্তু ওনারা সেটা চান না, ওনারা সবসময় বাইপাস রাস্তা দিয়ে ওনারা যেতে চান। মাননীয় স্পিকার, ওনারা চান না শিক্ষিত মা, শিক্ষিত জাতি বাইপাস রাস্তা দিয়ে সহজে গন্তব্যে যাওয়া যায় জানি, কিন্তু আল্লাহর কোরআন ও নবী রাসূলের হাদিসের বাইরে বাইপাস রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় 26 সালের নির্বাচনে সেই টিকিট বিক্রি করতে আমরা দেখেছি। এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে এই টিকিট বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি জুলাই চেতনাকে বিক্রি করে 71কে ভোলানোর যে প্রচেষ্টা সেটি বাধাগ্রস্ত হবে। এজন্যই ওনারা শিক্ষিত খাতে এত বরাদ্দ চান না। আল্লাহ পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি, আর আপনাদের আমরা কিভাবে সন্তুষ্ট করব? মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের তালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। মেধাবী ও সৃজনশীল তরুণরা আগামীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, চীনের সেনজেন, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো বাংলাদেশও বিশ্বমানের টেক হাব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি দক্ষিণবঙ্গের যশোরের সন্তান, আমাকে নিয়মিত সেখানে যাতায়াত করতে হয়। ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত সময় লাগে 30 মিনিট, আর ভাঙ্গা থেকে যশোর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বর্তমান ভাঙ্গা যশোর বেনাপোল সড়কটি মাত্র 18 থেকে 24 ফিট চওড়া এবং আঁকাবাঁকা বটে। পদ্মা সেতু থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত মহাসড়কটি 6 লেনে উন্নীত করা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করবেন প্লিজ। নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা অর্থনীতির মাইল লাইফ লাইন, আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় অঞ্চলে নতুন শিল্প কারখানা, গোদাম, হিমাগার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তাছাড়া আমি জানি বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানির প্রায় 90% বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ভাঙ্গা বেনাপোল 129 কিলোমিটার এই মহাসড়ককে পদ্মা এক্সপ্রেসওয়েতে ওয়ের আদলে উন্নত করা না হলে পদ্মা সেতুর সম্পূর্ণ অর্থনৈতিক সুফল দক্ষিণবঙ্গের মানুষ পাবে না। এটিকে 6 লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা রোধ হবে, যানজট দূর হবে এবং দক্ষিণবঙ্গের সাথে নিরবচ্ছিন্ন দ্রুতগতির যোগাযোগ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, যশোর জেলার ফুল এবং তুলা উৎপাদনের জন্য বিখ্যাত। ফুল নিয়ে সেদিন কথা বলেছি, আজকে তুলা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত তৈরি পোশাকের মূল ভিত্তি হলো তুলা। দেশের শত শত স্পিনিং মিলের কাঁচামালের জন্য সরাসরি এর উপর নির্ভরশীল। প্রাচীন মসৃণ ঐতিহ্যের পর আধুনিক যুগে বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হয় স্বাধীনতার পর 1972 সালে তুলা উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে। 1976-77 সালে আমেরিকা থেকে ডেল্টা পাইন জাতের বীজ আমদানির মাধ্যমে যশোরে ব্যাপকভাবে তুলার চাষ শুরু হয়। যশোরের উঁচু ভূমি ও অনুকূল আবহাওয়া থেকে সেচ সংকটের কারণে ধান বা অন্য কোনো ফসল ভালো হতো না, সেখানে তুলা চাষ কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে যশোর সদর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপকভাবে হাইব্রিড ও উপসি জাতের তুলার চাষ হচ্ছে। সেখানে 13,000-এরও বেশি কৃষক তুলা চাষে জড়িত এবং প্রায় 3,500 হেক্টর জমিতে তুলা চাষ হয়।
মাননীয় স্পিকার, সম্ভাবনাময় এই খাতটির উন্নয়ন এবং যশোর অঞ্চলের তুলার উৎপাদন ও গুণগত মান বাড়াতে এবং তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। কৃষকরা সঠিক সময়ে ভালো বীজ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা